So this is thyroid cartilage. Okay, this is cricoid cartilage, and thyroid is situated. The isthmus is this area, and thyroid gland like this. এটা আজব না, নিচের দিকে আসবে। The anatomical location কি বলবে? So in front of the neck, below that cricoid cartilage, and in front of first and second tracheal ring. ঠিক আছে? So these are lobes and this is isthmus. তাই তো? Okay. আচ্ছা, থাইরয়েডের ব্লাড সাপ্লাই বলো তাড়াতাড়ি। কি কি আর্টারি ছিল? একটা সুপিরিয়র থাইরয়েড আর্টারি। ওকে, সুপিরিয়র থাইরয়েড আর্টারি। So it is a branch of external carotid. Good. This one is inferior thyroid artery. তাই তো? It is a branch of thyrocervical trunk or subclavian artery. Okay, and sometimes there is another one artery which is thyroid ema artery. Okay, a car branch outside from the brachiocephalic trunk. Okay, acha, nerve supply বলো কি কি নার্ভ আছে থাইরয়েডে? মেনলি good, external laryngeal nerve and recurrent laryngeal nerve. ঠিক আছে, লাল কালারটা নেই না। এখানে ক্লিনিক্যাল কি ইম্পর্টেন্স আছে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি আর এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভের মধ্যে কি রিলেশন আছে? কি রিলেশন হয় বলো? মেইনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি আর এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ একসঙ্গে আসে, কিন্তু থাইরয়েডের কাছাকাছি এসে সেপারেট হয়ে যায়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল আর ইনফিরিয়র থাইরয়েড করে দূর থেকে আসে, কাছে এসে কনভার্জ করে। ঠিক আছে, এই জন্য অপারেশন করার সময় এই যে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি না কাটে, তোমাকে আর্টারিটা এখানে কাছাকাছি ক্লাম্প করতে হয়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তোমাকে দূরে ক্লাম্প করতে হয়। এটা জিজ্ঞেস করে। কি বুঝলে ব্যাপারটা? পিছনে বুঝতে পারেনি, পেরেছো? কি বললাম? আপার এন্ডে কি হবে? যখন এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র থাইরয়েড একসঙ্গে আসছে কিন্তু কাছাকাছি এসে সেপারেট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আর ইনফিরিয়র থাইরয়েড দূর থেকে আসে, কাছে এসে কনভার্জ হয়। তাহলে যখন থাইরয়েড অপারেশন করা হয় তখন এই আর্টারিগুলো তো ক্লাম্প করতে হবে, আর এটাও মাথায় রাখতে হবে যে নার্ভগুলো না কাটে। তাই তো? অবশ্যই, কারণ এই নার্ভে তো আরো অনেক অন্য সাপ্লাই আছে। তাহলে ক্লাম্প, আর্টারি ক্লাম্প করে কোথায় করা হয়? এইখানে সুপিরিয়র থাইরয়েড আর্টারিতে ক্লোজ টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড, কারণ এখানে তো নার্ভ অলরেডি দূরে আলাদা হয়ে গেছে। আর এক্ষেত্রে তোমাকে দূরে ক্লাম্প করতে হবে, গ্ল্যান্ড থেকে দূরে ক্লাম্প করতে হবে। বোঝা গেল? যাতে নার্ভটা না কাটে। ঠিক আছে, নার্ভ কাটলে কি হবে? ভোকাল কর্ড প্যারালাইসিস হতে পারে। ঠিক আছে, রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি কেটে যায় কি হবে? হোর্সনেস অফ ভয়েস হবে, হ্যাঁ, অ্যাফোনিয়া হতে পারে, ডিসফোনিয়া হতে পারে। আচ্ছা, হলো মোটামুটি। তো থাইরয়েড মানে কি? ইট ইজ সিল্ড লাইক স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এগুলো লাগবে না তোমাদের। আচ্ছা, নর্মাল ওয়েট কত? 10 to 20 গ্রাম। ঠিক আছে, লোকেটেড কোথায় বললাম? বিলো দ্য লাইনিংস না আইদার সাইড অফ দ্য অ্যান্টিরিয়র ট্র্যাকিয়া। আচ্ছা, ইসমাস রাইট লোব ইজ মোর ভাস্কুলার, এগুলো লাগবে না। আচ্ছা, এই হচ্ছে নর্মাল অ্যানাটমি। ঠিক আছে, দিস ইজ ইসমাস, দিস ইজ লেফট লোব, দিস ইজ রাইট লোব। ঠিক আছে, সামটাইমস দ্যার ইজ পিরামিডাল লোব। হ্যাঁ, সব ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে পিরামিডাল লোব পাওয়া যায়। আর এইখানে ট্র্যাকিয়াল ফার্স্ট রিং অ্যান্ড সেকেন্ড রিং থাকে। ওকে, প্যারাথয়রয়েড গ্ল্যান্ড কোথায় থাকে?
পোস্টেরিয়র সারফেসে কটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে? 4টে, উপরে 2টো নিচে 2টো, ঠিক আছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে কি সিক্রিশন হয়? প্যারাথাইরয়েড হরমোন না ক্যালসিটোনিন, কোনটা? প্যারাথাইরয়েড হরমোন পিটিএইচ সিক্রেশন হয়, ঠিক আছে। তাহলে ক্যালসিটোনিন কোথা থেকে আসে? ক্যালসিটোনিন সিক্রেটেড বাই হুইচ সেল? থাইরয়েড follicular cell na parafollicular cell, and thyroid gland is attached to the trachea with or larynx with Beri's ligament, তাই না? যদি Beri's ligament এ লেগে থাকে এই জন্য যখন ডিগ্লুটেশন করা হয় তখন থাইরয়েডের মুভমেন্ট হয়, তাই তো। আচ্ছা, প্যারাফলিকুলার সেলস থেকে তোমার আসবে ক্যালসিটোনিন আসে, ঠিক আছে। এগুলো থাইরয়েড লোবিউল বলতে পারো, ঠিক আছে, বা ফলিকলস বলতে পারো, এগুলো ফলিকলস। এই সাইডে তোমার ফলিকুলার সেলস গুলো থাকে আর মাঝখানে কোলয়েড থাকে, ঠিক আছে। এটা ফলিকুলার সেলস, মাঝখানে কোলয়েড, যেখান থেকে থাইরয়েড হরমোন সিনথেসিস হয়। এটা দেখো, এগুলো ফলিকলস, ফলিকুলার সেল, আর এই মাঝখানে হচ্ছে প্যারাফলিকুলার সেল, ঠিক আছে। প্যারাফলিকুলার সেলস থেকে কি সিক্রেশন হয়? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের কাজ কি? ক্যালসিয়াম বাড়ায় না কমায়? কমায়, ব্লাডে ক্যালসিয়ামটা কমায়, ঠিক আছে। মানে ইট প্রিভেন্টস হাইপার ক্যালসিমিয়া বলতে পারো। আচ্ছা আচ্ছা, এর আগে তাহলে থাইরয়েডের অ্যানাটমিতে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ থাইরয়েড। পড়ে হোক ডেভেলপমেন্ট অফ থাইরয়েড। কিভাবে ডেভেলপমেন্ট হয় থাইরয়েডের? It develops from thyroglossal duct. At the 3rd weeks of gestation, okay, 3rd week of gestation, from the floor of the pharynx, এইখানে একটা এপিথেলিয়াল মাস তৈরি হয়, ঠিক আছে। এই মাসটা তারপর আস্তে আস্তে ডিসেন্ড হবে, ডিসেন্ড হয়ে নর্মাল যে অ্যানাটমিক্যাল লোকেশন বললাম ওইখানে আসবে। এটা আসে 11th উইকে, ঠিক আছে, নর্মাল লোকেশন। এই ডাক্টটাকে কি বলা হয়? এটা হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্ট, ঠিক আছে। খুব ডিফিকাল্ট মনে রাখা, ঠিক আছে। অনেক সময় কি হয়, এই থাইরোগ্লোসাল ডাক্টে অনেক সময় সিস্ট হতে পারে, ঠিক আছে, ওয়াটার কন্টেনিং ক্যাভিটি, ঠিক আছে। নর্মালি কি হয়, এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু সবসময় ডিসঅ্যাপিয়ার করে না। কিছু ক্ষেত্রে তোমার সিস্ট হয়ে যায়, থাইরোগ্লোসাল ডাক্ট সে মাঝখানে সিস্ট হতে পারে, ঠিক আছে। তাহলে আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডটা কি বললাম? ইজ অ্যাটাচড টু দ্য ল্যারিংস উইথ দ্য লিগামেন্ট অফ বেরি, তাই তো। তার মানে যখনই ডিগ্লুটেশন করবে কি হবে? সাপোজ একটা পেশেন্টের থাইরোগ্লোসাল সিস্ট আছে, একটা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে। অনেক সময় ডিফারেন্সিয়েট কি করে করবে, যেটা থাইরোগ্লোসাল সিস্ট না থাইরয়েড গ্ল্যান্ড? যদি ডিগ্লুটেশন করতে বলো, কোনটার মুভমেন্ট হবে? ডিগ্লুটেশন করলে কোনটার মুভমেন্ট হবে? দুটোরই মুভমেন্ট হবে, থাইরোগ্লোসাল সিস্টেরও মুভমেন্ট হবে, থাইরয়েড গ্ল্যান্ডেরও মুভমেন্ট হবে, ঠিক আছে। কিন্তু যদি প্রোট্রুশন অফ টাং বলো, তাহলে থাইরোগ্লোসাল সিস্টারই মুভমেন্ট হবে, থাইরয়েড গ্ল্যান্ডের মুভমেন্ট হবে না। এটা ডিফারেন্সিয়েট করতে হয় এইভাবে, ঠিক আছে। এটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তাহলে এই যে লোকেশনটা বললাম, এটা কোথায় থাকে? ফ্লোর অফ দ্য ফ্যারিংস, যেখানে পরে ফিউচার কি থাকে? দিস ইজ সাইট ফর posterior 1/3 and anterior 2/3 of the tongue, ঠিক আছে। এইখানে থাকে ফোরামেন সিকাম, ঠিক আছে। এই ফোরামেন সিকাম থেকে অ্যাকচুয়ালি কানেকশনটা থাকে। অনেক সময় কি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু ডিসেন্ড নাও করতে পারে, নেকে থাইরয়েড গ্ল্যান্ড নেই, কিন্তু এই টাঙে থেকে, এটাকে লিঙ্গুয়াল থাইরয়েড বলা হয়,
অনেক সময় পেশেন্টে দেখা যায় থাইরয়েড ইউএসজি করলো গলার থাইরয়েড নেই, ঠিক আছে, কিন্তু পেশেন্টের থাইরয়েড ফাংশন ইজ নর্মাল, তার মানে পেশেন্টের লিঙ্গুয়াল থাইরয়েড আছে, ঠিক আছে। তাহলে ক্লিনিক্যালি কি কি ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখবে, একটা পেশেন্ট যখন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম নিয়ে আসে কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার্স থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড যখন বেশি ফাংশনিং হয় সেটাকে কি বলা হয়? হাইপার থাইরয়েড, মানে বেশি বেশি T3 T4 সেক্রেশন হবে ব্লাডে, তার জন্য কিছু ফিচার্স থাকবে। যদি পেশেন্টের T3 T4 কম তৈরি হয় কোনো কারণে সেটাকে হাইপোথাইরয়েড বলা হয়, ঠিক আছে। সেটা কিভাবে ডিফারেন্সিয়েট করবে ক্লিনিক্যালি, তারপরে বায়োকেমিক্যালি সব তোমরা পড়েছো নিশ্চয়ই, হ্যাঁ, T3 T4 T6 লেভেল কিভাবে দেখতে হয়, ঠিক আছে। পেশেন্ট কি কি কমপ্লেন নিয়ে আসবে শুরু করো, সাপোজ প্রথমে হাইপার থাইরয়েড দিয়ে শুরু করছি। একটা পেশেন্টের যখন হাইপার থাইরয়েডিজম হয়, হাইপার থাইরয়েডিজম হলে পেশেন্টের ব্লাডে T3 T4 বেশি হবে, ঠিক আছে। তাহলে পেশেন্টের কি কি কমপ্লেন হবে? একটা ওয়েট লস হবে, আর ফিলিং অমাইন হতে পারে, আর ইম্পর্টেন্স কি, প্যালপিটেশন হবে, সোয়েটিং হবে, ঠিক আছে। আর কি হয়, আরো যদি এক্সট্রিম লেভেল হয়ে যায় থাইরয়েডক্সিস তো হবে, হলে কি হবে, এক্সোপথ্যালমাস হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে, পেশেন্টে ক্লাবিং থাকতে পারে, ঠিক আছে, থাইরয়েড অ্যাক্রোপ্যাচি বলা হয়। আর কি হতে পারে, প্রিটিবিয়াল মিক্সিডিমা হয়, স্কিন চেঞ্জেস হয় হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। এগুলো অনেক ডিটেলসে পড়ার আছে, তোমাদের এই ক্লাসে ওইগুলো এখন পড়িয়ে লাভ নেই। তোমাদের যেটা পড়াতে হবে, একটা পেশেন্ট এলো সাপোজ নেক সোয়েলিং নিয়ে ক্লিনিক্যাল ক্লাসে, ঠিক আছে, নেক সোয়েলিং এলো, কিভাবে সেটাকে ইভালুয়েট করবে, থাইরয়েড এনলার্জ নাকি অন্য কিছু, কিভাবে ডিফারেন্সিয়েট করবে, কিভাবে এক্সামিন করবে, সেটা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশনকে তুমি কিভাবে ডিভাইড করবে, চারটে পার্টে ডিভাইড করবে, ইন্সপেকশন, প্যালপেশন, হ্যাঁ, অসকালটেশন, পারকাশন সাধারণত করা হয় না, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইন্সপেকশন কি করবে, কি দেখবে, থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং নিয়ে এলে পেশেন্টের কোথায় সোয়েলিং থাকবে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ নেক, ঠিক আছে। একটা থাইরোমেগালি হলো, গ্ল্যান্ড সোয়েলিং আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব হিস্ট্রিতে নেবে, ঠিক আছে, হিস্ট্রি জিজ্ঞেস করবে কবে থেকে হলো, কিভাবে হলো, ঠিক আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্স না। কিন্তু পেশেন্টকে তুমি কি কি দেখবে, একটা পেশেন্ট সাপোজ এই পেশেন্টটা তোমার সামনে বসে আছে, পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ আছে, এন্ড হাউ টু অ্যাপ্রোচ, ফার্স্ট কি করবে, ইন্সপেকশন করবে। ইন্সপেকশনে কি কি পয়েন্ট থাকবে, একটা পেশেন্ট বসেছে ইন্সপেকশন করছো পেশেন্টটাকে, কি কি পয়েন্ট থাকবে, সোয়েলিংটা কোথায় আছে, লোকেশন অফ দ্য সোয়েলিং, ঠিক আছে। থাইরয়েড সোয়েলিং সাধারণত কোথায় থাকে, অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য নেক, লোয়ার পার্টে, ঠিক আছে, অ্যাবভ দ্য স্টার্ন, কি বলে, অ্যাবভ দ্য সুপ্রাস্টার্নাল নচ, ঠিক আছে। আর কি দেখবে, একটা তো লোকেশন দেখলে, সেকেন্ড কোনো স্কার মার্ক আছে কিনা, কিসের স্কার মার্ক থাকতে পারে, প্রিভিয়াস নেক সার্জারি কোনো স্কার মার্ক আছে কিনা, থাইরয়েডের অপারেশনে কোনো স্কার মার্ক আছে কিনা। নেক্সট আর কি ইন্সপেক্ট করবে, নেকে আর কি করবে, ওর চোখে ফেসে আসছে, একটা নেকের গুলো কমপ্লিট করো। এবার থাইরয়েড গ্ল্যান্ড আছে না, ওটা কি মুভমেন্ট করছে, মুভমেন্টটা কোথায় দেখবে, কি বলে পেশেন্টটাকে, ফার্স্ট আস্ক দ্য পেশেন্ট টু সোয়ালো, ঢোক গেলার জন্য, ঠিক আছে। কি হবে তখন, যদি থাইরয়েড সোয়েলিং হয় ওটাকে মুভমেন্ট করবে, উপরের দিকে মুভ করবে, ঠিক আছে, মুভমেন্ট হবে। তারপর কি করবে, আস্ক দ্য পেশেন্ট টু প্রোট্রুড দ্য টাং, জিভ বার করতে বলবে, ঠিক আছে। জিভ বার করলে কি হবে, থাইরয়েড গ্ল্যান্ডের মুভমেন্ট সাধারণত হয় না, ঠিক আছে, থাইরয়েড গ্লোসাল সিস থাকে তবে তার মুভমেন্ট হয়, ঠিক আছে। আর কি দেখবে ইন্সপেকশনে, তোমরা শুনছো পিছনে, ইন্সপেকশন আর কি দেখবে, একটা থাইরয়েড রিলেটেড হয়ে গেল, আর থাইরয়েড পেশেন্টের আর কি কি দেখবে, ফেসে কিছু দেখবে, ফেসে কি কি দেখবে,
পেশেন্টের হাইপোথাইরয়েড হতে পারে, হাইপারথাইরয়েড হতে পারে। সাপোজ হাইপোথাইরয়েড আছে, কি 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 মনে হবে? হ্যাঁ, একটা ইডিমেটাস ফেস হবে, একটা ফোলা ফোলা ভাব থাকবে, ঠিক আছে? ইডিমেটাস ফেস হবে, ফোলা ফোলা থাকতে পারে, ঠিক আছে? আর কি হবে হাইপোথাইরয়েড ফেসে? আর কি হবে? এক্সোপথ্যালমাস হবে না তো, হাইপোথাইরয়েড বলছি। ফেসে আর কি হবে হাইপোথাইরয়েডে? হ্যাঁ হ্যাঁ, কোল্ড স্ট্যাম্প তো কিন্তু নাচ শুনে বুঝতে পারিনি, ইন্সপেকশন বলছি। আর কি হবে? ড্রাই স্কিন তো একটা দেখবে, ড্রাই স্কিন থাকবে। আর গ্রেইশ অফ হেয়ার হবে, ঠিক আছে? হেয়ার লস থাকতে পারে। কোথায় হেয়ার লস দেখা হয় হাইপোথাইরয়েড পেশেন্টের? আইব্রোতে। আইব্রো, ল্যাটারাল 1/3 of the eyebrow may be lost in hypothyroid patient, ঠিক আছে? এটাকে বলে ম্যাডারোসিস, তাই তো? পড়েছো না? ম্যাডারোসিস মানে লস অফ আইব্রো আর আইব্রো হেয়ার, ঠিক আছে? ম্যাডারোসিস। এটাকে আরেকটা সাইন বলা হয়, কি সাইন বলো তো? তোমরা পড়েছো, কুইন অ্যানিস সাইন। কুইন অ্যানি, কোন একটা রানী ছিল কোন এক সময়, তার হয়তো হাইপোথাইরয়েড ছিল, যার ল্যাটারাল 1/3 আইব্রো লস হয়ে গেছিল, তার নাম অনুসারে কুইন অ্যানিস সাইনও বলা হয়, ঠিক আছে? সো লস অফ ল্যাটারাল কুইন অ্যানিস সাইন, ANNES, ঠিক আছে? আচ্ছা, আর কি দেখতে পারো? আর কিছু পাবে? ওটা হাইপোথাইরয়েডে মনে হচ্ছে আর কিছু আসবে? ইন্সপেকশন হচ্ছে, প্যালপেশনে যাচ্ছি, প্যালপেশনে অনেক কিছু আসবে। সাপোজ পেশেন্ট না হাইপারথাইরয়েড যদি হয়, এবার কি কি পাবে বলো? হাইপারথাইরয়েড পেশেন্ট কি কি সাইন দেখতে পাবে? ফেসে কি কি পাবে? এক্সোপথ্যালমাস পেতে পারো। কিভাবে বুঝবে এক্সোপথ্যালমাস? এক্সোপথ্যালমাস কিভাবে দেখা হয়, মানে কি? নর্মালি যখন অ্যানাটমিক্যাল পজিশনে থাকে, স্ট্রেট ফরওয়ার্ড যখন চেয়ে থাকে, তখন সাধারণত যে পার্ট অফ দ্য স্ক্লেরা বিলো দ্য কর্নিয়া, কর্নিয়া নিচে যে পার্ট অফ দ্য স্ক্লেরা থাকে সেটা কভার করে থাকে সাধারণত। হ্যাঁ, তুমি দেখতে এই পেশেন্টটাকে সোজা চেয়ে থাকেন তো, দিকে দেখতে পাচ্ছ? এই পার্টটা দেখতে পাচ্ছ? ওইদিকে সোজা চেয়ে থাকে, এই যে পার্টটা স্ক্লেরা, ঠিক আছে, যেটা আইলিড দিয়ে কভার হয়ে আছে, এটা সাধারণত দেখা যায় না, নর্মালি দেখা যায় না সোজা যখন চেয়ে থাকবে। এদিকে সোজা চেয়ে থাকেন তো, একদম সোজা, উপরে দেখবেন, নিচে না, একদম সোজা চাইবেন, ঠিক আছে? দেখা যাচ্ছে এই যে স্ক্লেরা বিলো দ্য কর্নিয়া, আমি এটা করলাম তাই দেখা গেল। হ্যাঁ, তো নর্মালি এটা দেখা যায় না, যখন এক্সোপথ্যালমাস হবে এইটা ভিজিবল হবে, বুঝা গেল? আর কি থাকবে চোখে এক্সোপথ্যালমাস পেলে? কনজাংটিভাল সাফিউশন থাকতে পারে, ঠিক আছে? রেডনেস অফ আইস থাকতে পারে। আর কি হয়? কিছু কিছু সাইন্স থাকে এখানে, সাফিউশন, সাফিউশন মানে ইনক্রিজ ব্লাড ফ্লো হওয়ার পরে যে কন্ডিশন থাকে, ঠিক আছে? ইডিমেটাস বলতে পারো কনজাংটিভা। এবার কি কি মানে হাইপারথাইরয়েডে পেশেন্টের চোখে কি কি সাইন্স দেখা হয়? অনেকগুলো সাইন্স আছে, তোমরা পড়েছো তো, সার্জারিতে পড়েন? বলো বলো। ফার্স্ট হচ্ছে লিড রিট্রাকশন সাইন। লিড রিট্রাকশন, লিড রিট্রাকশন মানে কি? আবার আসছে, লিড লেখা আছে। লিড রিট্রাকশন মানে কি? লিডটা উপরের দিকে উঠে যাবে, রিট্রাক্ট করে থাকবে, ক্লোজ হতে চাইবে না, ঠিক আছে? এটাকে লিড রিট্রাকশন বলা হয়। লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস মাসেল থাকে না, তার ওভার অ্যাক্টিভিটির জন্য হয়। আচ্ছা, আর কি সাইন পাবে? একটা হচ্ছে তোমার লিড রিট্রাকশন, ঠিক আছে? লিড রিট্রাকশনটা কি সাইন বলা হয়? ড্যালরিম্পল সাইন, তাই তো? ড্যালরিম্পল সাইন,
রিম্পল রিম্পল। আচ্ছা ডেল রিম্পলস। তাহলে লিড রিট্রাকশন বুঝলে, এই আপার আইলিডটা সবসময় উপরের দিকে এরকম টানা থাকবে, ঠিক আছে, মোর স্ক্লেরা ভিজিবল হবে, ঠিক আছে, একটা লিড রিট্রাকশন। আর কি পাবে, এটা হচ্ছে লিড ল্যাগ। লিড ল্যাগ, লিড ল্যাগ মানে কি, কিভাবে ডেমনস্ট্রেট করায় লিড ল্যাগ? আচ্ছা আপনি সোজা চেয়ে থাকেন, এবার আমার আঙুলের দিকে তাকান, ঠিক আছে, চান চান নিচের দিকে উপরের দিকে, কি দেখছো তোমরা? আইবলের মুভমেন্ট যেদিকে হচ্ছে আপার আইলিডটাও মোটামুটি সেই ভাবে যাচ্ছে একই সঙ্গে, এমন নয় যে চোখটা আগে চলে গেল পরে লিড এলো, ঠিক আছে, আবার করেন তো, ঠিক আছে, তার মানে কোনো ল্যাগ নেই, আইবলের মুভমেন্টের সঙ্গে আপার লিডের কোনো ল্যাগ নেই, একসঙ্গেই মুভমেন্ট হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আইবল মুভমেন্ট পড়ে যাবে কিন্তু লিড পরে আসবে, হ্যাঁ ল্যাগ হবে, একটা টাইম ল্যাপস হবে, এটাকে লিড ল্যাগ সাইন বলা হয়। এটাকে কি বলা হয়, লিড ল্যাগ। এর নাম কি দেওয়া আছে, ভন গ্রিফিথ সাইন, লিড ল্যাগ, তাই তো পড়েছো না, ঠিক আছে। আচ্ছা আর কি সাইন, নেক্সট হচ্ছে একটা স্টেয়ারিং লুক থাকবে পেশেন্টের, স্টেয়ারিং লুক, ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং, ঘন ঘন আমরা যেমন চোখের পাতা ঝাঁপি, এটা ছাপবে না, অনেক দেরি দেরিতে ব্লিঙ্কিং হবে, একটা স্টেয়ারিং লুক হবে, হচ্ছে এক নজরে চেয়ে আছে, স্টেয়ারিং লুক, ঠিক আছে, একে বলা হয় স্টেল ওয়াক সাইন। স্টেয়ারিং লুক, ঠিক আছে, হলো। আচ্ছা আর কি সাইন পাবে, আরেকটা হচ্ছে আমার আঙুলটার দিকে তাকাবেন। আচ্ছা এই চোখটাকে তোমরা দেখো, সাপোজ লেফট আই, ঠিক আছে, আমার চোখটা সে দেখুন, ঠিক দেখুন, ঠিক আছে, এবার দেখুন, দেখছেন, আবার দেখেন আঙুলটা দেখেন, কি হলো, কি মুভমেন্ট হলো চোখে, মিডিয়াল কনভার্জেন্স হলো, দূর দেখছিলাম যখন কাছে চলে এলাম মিডিয়াল কনভার্জেন্স হলো, এই ক্ষেত্রে অতটা হবে না, ঠিক আছে, এটাকে বলা হয় Mobius sign, okay, so loss of medial convergence is Mobius sign। আর কি সাইন আছে, মিডিয়াল কনভার্জেন্স যখন হলো ল্যাটারালটা হবে না, ঠিক আছে, সো ডিক্রিজ ল্যাটারাল কনভার্জেন্স, এটাকে বলা হয় জেন্ড্রাসিক সাইন্স, ঠিক আছে, তার মানে কি ল্যাটারালে যখন দেখতে চাইবে তখনও অতটা মুভমেন্ট ভালো হবে না, ঠিক আছে, এটাকে জেন্ড্রাসিক সাইন বলা হয়, ওকে। জেন্ড্রাসিক্স ম্যানুয়াল কোথাও ওটা পড়েছো না তোমরা, কোথায় পড়েছো, হ্যাঁ কি ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন করা হয় এটা, তার মানে অ্যাটেনশনটাকে দূরে রাখা যাবে, তার ফলে তোমার যদি রিফ্লেক্সে কোনো প্রবলেম থাকে সেটা ইজিলি এলিসিট করতে পারো। আচ্ছা আচ্ছা আর কিছু সাইন আছে,
আচ্ছা, আমার আঙুলটা দেখেন তো, উপর দিকে কি দেখলে? এই ফোরহেডটা দেখো কি হচ্ছে, হ্যাঁ রিঙ্কেলস গুলো, এই যে রিজ গুলো দেখছো না, রিজ গুলো নর্মালি থাকে উপরে যখন থাকবে, ফোরহেড রিজ থাকে, কিন্তু হাইপারথাইরয়েড পেশেন্ট অতটা প্রমিনেন্ট হবে না, ঠিক আছে? এটাকে কি বলা হয়? সো ডিক্রিজ forehead ridges on upward gaze, এটাকে বলা হয় জফ্রয় সাইন। গেজ, আপওয়ার্ড গেজ, উপরের দিকে তাকালে। ঠিক আছে, আচ্ছা আর কি পেতে পারো? যদি পেশেন্টকে তুমি পিপিলারি লাইট রিফ্লেক্স করো, ঠিক আছে, তাহলে নর্মালি পিপিলারি লাইট রিফ্লেক্সে কি হয়, যখন আলো ফেলবে চোখে পিপিল কনস্ট্রিক্ট করে, তাই তো? নর্মালি কনস্ট্রিক্ট করে, কিন্তু হাইপারথাইরয়েড পেশেন্টের একটা জার্কি মোশন হবে, পিপিলারি মাসেলগুলো জার্কি মোশন করে কথা না, যেমন নর্মালি কনস্ট্রিক্ট করছিল জার্কি মোশনে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে? এটাকে বলা হয় কাওয়েন সাইন বা কোয়েন সাইন বলতে পারো, ঠিক আছে? কি করে মনে থাকবে? থাকবে তো? ল্যাটারালি যখন দেখবে তখন ল্যাটারাল মুভমেন্টটা হবে না অতটা, মানে পেশেন্টের চোখ সবসময় ফিক্স থাকবে, সামনের দিকে দেখছে যেন, সব মাসেলগুলোর মুভমেন্টও কমে যাবে, ঠিক আছে? হলো, ডাস্টার দিল? আচ্ছা, আচ্ছা এই কন্ডিশনকে কি বলা হয়? দ্য আই কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ হাইপারথাইরয়েডিজম অর গ্রেভস ডিজিজ, তাই তো? এটাকে বলা হয় গ্রেভস অপথ্যালমোপ্যাথি, ঠিক আছে? গ্রেভস অপথ্যালমোপ্যাথি। তার মধ্যে এই সাইন্স গুলো সব পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কেন হয়? হোয়াট ইজ দ্য মেকানিজম? প্রপটোসিস কেন হলো, এইগুলো কেন এলো, কি মনে হয়? রেট্রো অরবিটাল স্পেসে কি হয়? গ্লাইকোজ অ্যামাইনো গ্লাইকেন্স ডিপোজিশন হয়, যার ফলে ফ্লুইড রিট্রাক্ট এই হবে, জমা হবে, তাই তো? কি হবে তার ফলে? প্রেশার বাড়বে, চোখটা বেরিয়ে আসতে চাইবে। কেন হয় এটা? এটা তো হচ্ছে, কেন হচ্ছে? হাইপোথাইরয়েডে হলো না, হাইপারথাইরয়েডে কেন হলো? কি মনে হয়? হোয়াট ইজ দ্য মেকানিজম? থাইরয়েড হরমোনের সঙ্গে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, থাইরয়েড হরমোন নিশ্চয়ই কিছু করছে, বা থাইরয়েড টিএসএইচ কিছু করছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে রেট্রো অরবিটাল টিস্যুস গুলো থাকে, ঠিক আছে, এইখানে টিএসএইচ দেখা গেছে, টিএসএইচ রিসেপ্টরও এক্সপ্রেসড হয়, ঠিক আছে? টিএসএইচ রিসেপ্টর এক্সপ্রেশন হচ্ছে। আর এই গ্রেভস ডিজিজ তোমরা পড়েছো, হাইপারথাইরয়েডিজম, এটার মেকানিজম কি? ইট ইজ অ্যান অটো ইমিউন থাইরয়েড ডিসঅর্ডার, তাই না? অটো ইমিউন মানে কি? যেখানে কিছু অ্যান্টিবডি থাকে। কি অ্যান্টিবডি থাকে? হ্যাঁ, ইয়েস, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, টিআরএবি, ট্রাব, থাইরয়েড রিসেপ্টর আর টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, ঠিক আছে? তার মানে এই অ্যান্টিবডি গুলো কোথায় কাজ করবে? যেখানে যেখানে টিএসএইচ রিসেপ্টর আছে, তাই তো? টিএসএইচ রিসেপ্টর নর্মালি কোথায় থাকে?
থাইরয়েড গ্ল্যান্ডে, তাই তো? থাইরয়েড তো এনলার্জ হবেই, তার সঙ্গে এক্সট্রা অকুলার স্পেসেও এক্সট্রা মানে এক্সট্রা সেলুলার টিস্যু ডিপোজিশন হবে, প্রলিফারেশন হবে, টিএসএ স্টিমুলেশন পাবে এখানে, এক্সট্রা সেলুলার টিস্যু ডিপোজিশন হবে, ঠিক আছে? এটা আছে। এই কন্ডিশনে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1. So there is more activity of IGF-1 at this site, insulin like growth factor, ঠিক আছে? এই দুটো বললেই অনেক। আর এক্সট্রা অকুলার যে মাসেলস গুলো থাকে, এই মাসেলে কি হয়, দিস মাসেলে অ্যাক্টিভেটেড টি সেলস, অ্যাক্টিভেটেড টি সেল ডিপোজিশন হয়, তাহলে মাসেল ইনফ্লামেশন হবে, মাসেলগুলো আরো হেভি হবে, ঠিক আছে? যেটা হলো মেকানিজম, হলো? আচ্ছা, এই থাইরয়েড অপথ্যালমো বলে একটা গ্রেডিং আছে, গ্রেডিং সিস্টেম, ঠিক আছে? এটাকে বলা হয় নো স্পেক্স গ্রেডিং। নো স্পেক্স গ্রেডিং, ঠিক আছে? যেখানে তোমাদের জিরো গ্রেড মানে নো সিমটমস অর সাইন্স, ঠিক আছে? কিছুই পাবে না, মাইল্ডের কেসে কিছু থাকে না, ঠিক আছে? ও দুবার আসবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে অনলি সাইন্স অর সিমটমস, এই যেগুলো বললাম এগুলো থাকতে পারে, ঠিক আছে? তাহলে কি বললাম, নোতে নো সাইন্স সিমটমস, ওতে অনলি সাইন্স থাকবে, আর এসতে যখন আরো খারাপ হবে তখন এইগুলোর সঙ্গে সিস্টেমিক ফিচার্স গুলো থাকবে, ঠিক আছে? পিঠে প্রপটোসিস হবে বা চোখটা বেরিয়ে আসতে চাইবে, আরো খারাপ হলে কর্নিয়াল ইনভলভমেন্ট হবে, কর্নিয়াল আলসার হতে পারে সিভিয়ার কেসে, কারণ চোখ তো বন্ধ করতে পারে না পুরোপুরি, এটা জেরোসিস হয়ে পেশেন্টের আলসার হতে পারে। আর এস ফর সাইট লস, ঠিক আছে? সাইট লস একটা কর্নিয়াল আলসার হয়ে হতে পারে। আর এইখান থেকে তো অপটিক নার্ভ পাস করে না, যখন যদি খুব প্রেশার বেড়ে যায় এখানে অপটিক নার্ভটা কম্প্রেসড হয়ে পেশেন্টের ভিশন লস হতে পারে, ঠিক আছে? এই গ্রেডিংটা জিজ্ঞেস করতে হবে, নো স্পেক্স গ্রেডিং, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইন্সপেকশন মোটামুটি হলো। আচ্ছা, প্যালপেশন কিভাবে করবে এবার? হোয়াট আর দ্য মেথডস অফ প্যালপেশন, বলো, সব পড়েছো তোমরা। সো মেথডস অফ থাইরয়েড প্যালপেশন, কি কি মেথডস আছে জানো তোমরা, বলো? থাইরয়েড তো শর্ট নোট দেবে তোমাদের, বড় লং কোশ্চেন থাকবে, শর্ট কেস থাকবে, ঠিক আছে? ফার্স্ট মেথড ইজ কচার্স মেথড। কচার্স, ঠিক আছে? কচার্স মেথডটা কি, কিভাবে করা হয় কচার্স মেথড?
এক্সামিনেশন ফ্রম ফ্রন্ট অর ফ্রম বিহাইন্ড, হ্যাঁ কিভাবে করা হয়, পেশেন্টটাকে এভাবে রাখা স্ট্রেট, ঠিক আছে, তারপরে ফিঙ্গারগুলো কিভাবে রাখবে, এটা কোথায় রাখবে, ব্যাক, এইভাবে হাতটা রাখলে দিয়ে এরকম করে দেখবে, এটা দিয়ে দেখলে তারপরে এটা, ঠিক আছে। এই হচ্ছে কচার্স মেথড। কি দেখা এখানে, থাইরয়েড গ্ল্যান্ড, যদি নর্মালি থাইরয়েড গ্ল্যান্ড প্যালপেট করা যায় না, যায় না, নর্মালি নট প্যালপেবল আর জাস্ট প্যালপেবল, কিছু একটা আছে মনে হচ্ছে, হ্যাঁ কিছু একটা আছে, ওটা কনফার্ম বলা যাবে নর্মালিতে, কিন্তু পেশেন্ট যদি থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ থাকে এই জায়গায় একটা সোয়েলিং পাবে, ঠিক আছে, ঠিক আছে। সোয়েলিং পাওয়ার পরে কি করে, ধরো থাইরয়েডটা এনলার্জ হলো, তাহলে পেশেন্টটাকে এভাবে বসিয়ে, এটা হচ্ছে তোমার কচার, একটা প্রথমে বাঁ হাতটা দিয়ে দেখলে, ফিল করলে পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ডটা কি আছে, ফার্ম আছে না সফট আছে না হার্ড আছে, ঠিক আছে। তারপরে এই হাত দিয়েও দেখলে সে বর্ডারগুলো এলিমিনেট করলে বর্ডার ঠিক আছে কিনা, ঠিক আছে। উপরে তুমি স্কিনটাও দেখতে পারো, স্কিনটা ফিক্সড আছে কিনা, ঠিক আছে। তাহলে এক্সামিনেশন ফ্রম বিহাইন্ড, এটা হচ্ছে কচার্স মেথড, তাই তো। কি হলো, আচ্ছা নেক্সট মেথড কি আছে, ক্রাইলস মেথড। ক্রাইলস মেথডটা কি, এটা পেশেন্টের এক্সামিনেশন ফ্রম সাইড অর ফ্রম ফ্রন্ট, কি না ফ্রন্ট না সাইড, হ্যাঁ ফ্রম ফ্রন্ট, তোমাকে সামনে বসতে হবে, ঠিক আছে। ঠিক ওই কচার্স মেথড যেটা বললাম একটু অপোজিট টাইপের, ঠিক আছে। এবার তোমাকে থাম দিয়ে দেখতে হবে, ঠিক আছে, এরকম করে, বুঝলে, এটা হচ্ছে ক্রাইলস মেথড। থার্ড ওয়ান ইজ লাহেস মেথড। লাহেস মেথড, লাহেস মেথডটা কি, ফ্রম সাইড অর ফ্রম দ্য ব্যাক, ফ্রম ফ্রন্ট, ঠিক আছে, এটাও ফ্রন্ট। এটা কি কি করবে তুমি, প্রথমে থাইরয়েড গ্ল্যান্ডটাকে একটা সাইডে ঠেলে দেওয়া হয়, একদিকে পুশ করা হয়। সাপোজ আমি এই দিকটা দেখবো, তাহলে আমি এই দিকটা পুশ করে দিলাম, চেপে দিলাম, দিয়ে এই হাত দিয়ে দেখলাম, এটা দিয়ে লেফট লোবটাকে দেখলাম, যখন এই দিকে দেখবো এটাকে এরকম ফিক্সড করে দেবো, চেপে দেবো, দিয়ে এই দিকটা দেখবো। এটা হচ্ছে লাহেস মেথড, ল্যাটারালি পুশ করে টেস্ট করে, একে লাহেস মেথড বলে। খুব ডিফিকাল্ট মনে রাখা, হ্যাঁ, এল ফর ল্যাটারাল, এল ফর লাহেস, তাই মনে থাকবে তো, ঠিক আছে। হ্যাঁ মেনলি তো কচার্স মেথডটাকে প্রেফার করা, তোমার এক্সাম ওটাই করবে। যদি আরো জিজ্ঞেস করে আরো কি কি মেথডস আছে, ঠিক আছে, তোমরা এটা বলবে। ঠিক আছে, কোনো কোশ্চেন? আচ্ছা, পারকাশন তো করা হয় না, তাই না। অসকালটেশনে কি করবে, কি দেখায় অসকালটেশনে, কোথায় ইম্পর্টেন্ট অসকালটেশন ইন থাইরয়েড গ্ল্যান্ড, ইন হাইপারথাইরয়েডিজম, ইন গ্রেভস ডিজিজ, ঠিক আছে। কি হবে সেখানে, ব্লাড সাপ্লাই বেশি হবে, তো থাইরয়েড গ্ল্যান্ডে ব্লাড সাপ্লাই বেশি হবে, ব্লাড সাপ্লাই বেশি হলে কি হবে, ব্রুই পেতে পারো, ব্রুই, ভেনাস হাম, ব্রুই, এগুলো জানো তো, পড়োনি। So in auscultation, ব্রুই পাওয়া যেতে পারে, ঠিক আছে।
মানে ব্লাড সাপ্লাই বেশি, ব্লাড ফ্লো বেশি, একটা আর্টেরিয়াল সাউন্ড তুমি পেতে পারো ভিতরে, ঠিক আছে, হিসিং নয়েজ একটা পেতে পারো অসকালটেট করলে, এটাকে ব্রুইড বলা হয়, ঠিক আছে। থাইরয়েড গ্ল্যান্ডের উপরে অসকালেট করবে, ডাইরেক্ট স্টেথোস্কোপটা থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়ে থাইরয়েড গ্ল্যান্ডের লোবের উপর রাখলে অসকালেট করলে সাউন্ড পাচ্ছ কিনা, ঠিক আছে। পেশেন্টটাকে বলবে একটুখানি রেসপিরেশনটাকে হোল্ড করার জন্য, যাতে ট্র্যাকিয়া থেকে সাউন্ড না আসে, 5 সেকেন্ড 10 সেকেন্ড তুমি ততক্ষণে অসকালটেট করে নিলে, ঠিক আছে। ওই একটা জায়গাতেই অসকালটেশনের রোল আছে, গ্রেভস ডিজিজ, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি হলো থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন, ঠিক আছে। আচ্ছা, আর একটা থাইরয়েড গ্ল্যান্ডের এই আসতে সেটা রেট্রোস্টার্নাল গয়টার, ঠিক আছে, রেট্রোস্টার্নাল গয়টার। রেট্রোস্টার্নাল গয়টারটা কি? তাহলে এরকম জায়গায় থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, অনেক সময় কি হয়, এই থাইরয়েড গ্ল্যান্ড মে এক্সটেন্ডেড রেট্রোস্টার্নালি, এটাকে বলা হয় রেট্রোস্টার্নাল গয়টার, স্টারনামের পিছনে নিচে চলে গেল, যেতে পারে, ঠিক আছে। মানে অনেক সময় দেখছো পেশেন্টের হাইপার থাইরয়েড ফিচার্স আছে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড অতটা এনলার্জ নয়, কম লাগছে, এসব ক্ষেত্রে হতে পারে যেটা থাইরয়েড গ্ল্যান্ডটা নিচের দিকে বেশি এক্সটেন্ড করে বড় হয়ে আছে ওখানে, ঠিক আছে। হ্যাঁ, বিহাইন্ড দ্য স্টারনাম, ঠিক আছে, এটা বলো, এটা অ্যান্টিরিয়ার, এটা পোস্টেরিয়ার, স্টারনামের পিছনে, স্টারনামের পিছনে, ঠিক আছে, মানে চেস্টের মধ্যে চলে গেল, ঠিক আছে। এক্ষেত্রে পেশেন্টের কি কি প্রবলেম হতে পারে? রেট্রোস্টার্নাল গয়টার, ট্র্যাকিয়াল কম্প্রেশন হতে পারে, ঠিক আছে, ট্র্যাকিয়াল কম্প্রেশন হতে পারে। যদি ট্র্যাকিয়াল কম্প্রেশন হয় তাহলে কি হবে? ডিস হতে পারে, স্ট্রাইডর থাকতে পারে, ঠিক আছে। এটাকে কিভাবে ইভালুয়েট করা হয়? সবসময় তো স্ট্রাইডর থাকে না, কিন্তু রেট্রোস্টার্নাল গয়টার আছে, তো পেশেন্টের ফিউচারে কোনো প্রবলেম হতে পারে কিনা বা কতটা সিভিয়ার সেটা জানার জন্য একটা সাইন আছে, যেটাকে বলা হয় কি সাইন? পেমবার্টন সাইন, বুঝেছো? পেমবার্টন সাইন কি করা হয়? পেমবার্টন সাইন কাগজটা আপনি এখানে রাখেন, পেমবার্টন বলছি না, হাত দুটো উঁচু করেন তো, মাথার উপর নিয়ে যান, হ্যাঁ, পেশেন্টটাকে এই পজিশনে রাখতে বলবে হাত দুটো, ঠিক আছে। কি হবে যখন এটা করলে? দেখো অলরেডি এখানে একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে, রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে, এই সাইড দিয়ে তো জুগুলার ভেন বা এইসব ভেন্স গুলো পাস করছে, যখন তুমি এটা করলে এই স্পেসটা আরো ন্যারো হয়ে গেল, তার মানে ভেনা কাভাল অবস্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। তাহলে কি হবে? অবস্ট্রাকশন হলে পেশেন্টের ফেসিয়াল ফ্লাশিং হবে একটা, বুঝতে পারলে? এইটাকে বলা হয় পেমবার্টন সাইন, না না, ঠিক আছে। একটা গেল পেমবার্টন সাইন, ঠিক আছে। আরেকটা টেস্ট আছে রেট্রোস্টার্নাল গয়টার জানার জন্য, সেটা হচ্ছে মডিফাইড রোজ মেথড, ঠিক আছে, মডিফাইড রোজ মেথড। এখানে কি করা হয়?
পেশেন্টকে শোয়ানো হয়, ঠিক আছে, পেশেন্টকে লাই ডাউন করানো হয়, করিয়ে পেশেন্টের শোল্ডারের নিচে একটা পিলো বা অন্য কোনো কাপড় দিয়ে দেওয়া হয়, দিয়ে তোমার নেকটাকে এক্সটেন্ড করা হয়, ঠিক আছে। নেকটাকে এক্সটেন্ড করা, নেকটা মোর প্রমিনেন্ট হয়, ঠিক আছে। শোয়ানোর পরে যদি পিঠের নিচে একটা বালিশ দেয় তাহলে নেকটা মোর এক্সটেন্ড হয়ে গেল না, ঠিক আছে। এই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডটা মোর ভিজিবল হবে, ঠিক আছে। এটাকে বলা হয় মডিফাইড রোজ মেথড, এটা একটা এক্সামিনেশন মেথড, ঠিক আছে। এইবার আমাকে বলো কমন কোশ্চেন, মানে কি বলে ইন্টেলিজেন্ট কোশ্চেন বলতে পারো। এতগুলো টেস্ট বললাম, এদের মধ্যে সব থেকে ভালো টেস্ট কোনটা থাইরয়েড সম্বন্ধে জানার জন্য? না, থাইরয়েড এক্সামিনেশনের জন্য, ইন্সপেকশন না প্যালপেশনই বলছি। মানে কোন মেথডটা করে থাইরয়েডের ভালো, সব থেকে ভালো অ্যানাটমি বা কি টাইপ আছে কি আছে জানতে পারবে। কচার্স, ক্রাইলস, এই নাকি মডিফাইড রোজ না পেমবার্টন, কোনটা দেখবে? হ্যাঁ, কচার্স সব থেকে সেন্সিটিভ হচ্ছে এটা, মডিফাইড রোজ মেথড, ঠিক আছে। এরপরে কচার্স, মানে এইটাতে থাইরয়েড গ্ল্যান্ড সব থেকে প্রমিনেন্ট হয়, ঠিক আছে। যে আর একটা টেস্ট আছে থাইরয়েড দেখার জন্য, সেটা হচ্ছে তোমার পিজিলোস মেথড। নাম শুনেছো পিজিলোস মেথড? শোনোনি, নাম শোনোনি? না, মডিফাইড রোস্টার রেড টোস্ট না দেখার জন্য, এটা না, ঠিক আছে। অনেক সময় কি অনেকে শর্ট নেক থাকে, নেক ভালো বোঝা যায় না, ঠিক আছে। নেকটাকে প্রমিনেন্ট করতে হবে, কিভাবে প্রমিনেন্ট করতে পারো? হ্যাঁ, এক্সটেন্ড করে। তুমি হাতটা পিছনে লাগান তো, না অবদান করেছে, হাতটা মাথার পিছনে নিয়ে যান, হ্যাঁ ধরে মাথাটা পিছনের দিকে ঠালে, হ্যাঁ হ্যাঁ। পেশেন্টকে এরকম পজিশনে রেখে মাথাটাকে পিছনের দিকে পুশ করতে বলবে, ঠিক আছে, হাতটা সাপোর্ট নেই, তাহলে কি হবে, নেকটা প্রমিনেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে পিজিলোস মেথড। এই মেথডটা করে তুমি থাইরয়েড গ্ল্যান্ডটাকে আরো প্রমিনেন্ট করতে পারো, ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। নর্মাল ফিজিওলজি অফ থাইরয়েড তোমরা পড়েছো, তাই তো? 12টাই তো বাজে, এখন টাইম আছে। এগুলো পড়েছো তো? আচ্ছা, এইগুলো কি সেল? এটা হচ্ছে ফলিকুলার সেলস, ঠিক আছে। এই হচ্ছে ব্লাড ভেসেলস, ঠিক আছে। তাহলে এই যে ফলিকুলার সেল, এটা সিঙ্গেল লেয়ার থাকে, ঠিক আছে, মাঝখানে কোলয়েড, এই মাঝখানে কোলয়েড, এইগুলো হচ্ছে ফলিকুলার সেলস। এই বাইরের সারফেসটাকে কি বলা হয়? বেজোল্যাটারাল, গুড। এটা হচ্ছে বাইরে বেজোল্যাটারাল, ঠিক আছে, আর ভিতরে এপিক্যাল, এপিক্যাল সাইড। এটা হচ্ছে এপিক্যাল সাইড, এটা হচ্ছে বেজোল্যাটারাল সাইড, ওকে। তাহলে এইখানে তো টিএসএইচ আসবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসবে, সে আসার পরে স্টিমুলেশন পাবে, তবে T3 T4 তৈরি হবে। তাহলে টিএসএইচ রিসেপ্টর কোন জায়গায় থাকে, এপিক্যাল সাইডে না বেজোল্যাটারাল সাইডে? বেজোল্যাটারাল সাইডে, গুড। তাহলে এই জায়গাগুলো তোমার টিএসএইচ রিসেপ্টর থাকে, ভিতরে কিন্তু থাকে না, হলো। যেই স্টিমুলেশন হলো তারপর কি হবে, ফার্স্ট স্টেপ কি থাইরয়েড হরমোন সিনথেসিসে? আয়োডিন আপটেক, আয়োডিন আপটেক কি ট্রান্সপোর্টার? সোডিয়াম আয়োডাইড সিম্পোর্টার,
Na প্লাস অ্যান্ড আয়োডিন মাইনাস। তাহলে কি হলো, এইখানে তোমার NiS টা থাকে, সোডিয়াম আয়োডাইড সিম্পোটার, এর পাশে থাকছে TSH রিসেপ্টর, ঠিক আছে। যখন স্টিমুলেশন হলো আয়োডিন আপটেক হলো, এই আয়োডিন আপটেক হওয়ার পরে কোথায় যাবে, এবার এপিক্যাল সাইডে যাবে। এই কোলয়েডের ভিতরে থাইরয়েড হরমোন সিনথেসিস হয়। এখানে কি থাকে, থাইরোগ্লোবিউলিন, ঠিক আছে। থাইরোগ্লোবিউলিনের কমপ্লেক্স স্ট্রাকচার, ঠিক আছে, যার মধ্যে টাইরোসিন রেসিডিউ থাকে, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থাকে। সেই টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকেই থাইরয়েড হরমোন সিনথেসিস হয়। যেমন একটা গাছের অনেকগুলো পাতা, শাখা পোশাকা, একটা পাতাটাকে একটা টাইরোসিন রেসিডিউ মনে করো। পরে আসছে, বুঝতে পারলে ব্যাপারটা। একটা থাইরোগ্লোবিনে প্রচুর এরকম টাইরোসিন রেসিডিউ থাকে, মোর দ্যান 300, মোর দ্যান 500, ঠিক আছে। তো যখনই স্টিমুলেশন হলো, আয়োডিন আপটেক হলো, এই আয়োডিনটা এবারে কোলয়েডে ট্রান্সপোর্ট হবে, তাই তো। এরকম নর্মালি তো যেতে পারে না, ট্রান্সপোর্টার লাগবে। তাহলে এইখানে একটা ট্রান্সপোর্টার, সোডিয়াম আয়োডাইড সিম্পোটার, এইখানে একটা ট্রান্সপোর্টার থাকে, এটাকে কি বলে, জোরে বলো, কি থাকে, ওর নামটা কি, পেনড্রিন। গুড, পেনড্রিন প্রোটিন থাকে, জানো তো তোমরা সবাই, ফিজিওলজি কোশ্চেন, ঠিক আছে। তাহলে এফ্লাক্স হলো এর কোলয়েডে আয়োডিনটা চলে এলো, ঠিক আছে। যদি পেনড্রিনটা ডেফিসিয়েন্সি থাকে, অনেক সময় কনজেন্টাল প্রবলেম থাকে কিছু, সেটাকে কি বলা হয়, পেনড্রেট সিনড্রোম। পেনড্রেট সিনড্রোম, পেনড্রেট সিনড্রোমে কি পাবে পেশেন্টে, ফার্স্ট কি পাবে, হাইপোথাইরয়েড পাবে। হাইপোথাইরয়েড পাবে, পেলে TSH বাড়বে, TSH বাড়লে হাইপার থাইরয়েড, মানে হাইপোথাইরয়েডের জন্য থাইরোমেগালি হবে, তাই তো, মানে গয়টার থাকবে। হাইপোথাইরয়েড উইথ গয়টার উইথ আরেকটা জিনিস থাকে, সেন্সরি নিউরাল ডিফনেস, ডিফনেস থাকবে, পেশেন্ট শুনতেও পাবে না। ওর ইনার ইয়ারে আয়োডাইড রিলেটেড কিছু ট্রান্সপোর্টার থাকে, যার ফলে তোমার শুনতেও পাবে না, হিয়ারিং প্রবলেম থাকে, ঠিক আছে। তাহলে এইখানে হলো আপটেক হলো, এবারে তোমার অর্গানিফিকেশন হবে আয়োডিন। আয়োডিন টাইরোসিনের সঙ্গে মিলে MIT বা DIT, তাই তো। দুটো MIT মিললে কি হবে, DIT, একটা DIT একটা MIT T3, দুটো TIT হলে T4, তাই তো। হ্যাঁ, এটা এই যেটা বলছেন তো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখানে কাজ করলো, সোডিয়াম আয়োডাইড সিম্পোটার দিয়ে আয়োডিন আপটেক হলো, ঠিক আছে। এখানে পেনড্রিন দিলে এফ্লাক্স হলো, এইখানে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিস হবে, আয়োডিন অর্গানিফিকেশন হবে, ঠিক আছে, দিয়ে T3 T4 ব্লাডে রিলিজ হবে। কোথায় কোথায় আয়োডিন কনসেন্ট্রেটেড হয়, এটা তো থাইরয়েড গ্ল্যান্ড, এটা স্যালাইভারি গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক মিউকোসা, প্লেসেন্টা, কোরাইড প্লেক্সাস। আচ্ছা, এগুলো না জানলে হবে। পেনডিট সিনড্রোম বললাম যেটা, ঠিক আছে। অর্গানিফিকেশনের জন্য কোন এনজাইম ইম্পর্টেন্ট হচ্ছে, থাইরয়েড পারঅক্সিডেজ, ঠিক আছে। অনেক সময় অনেক হাইপোথাইরয়েড পেশেন্টের অ্যান্টিবডি তৈরি হয় এই থাইরয়েড পারঅক্সিডেজের এগেনস্টে, এটা বলে অ্যান্টি TPO অ্যান্টিবডি, তাই তো। অ্যান্টি TPO অ্যান্টিবডি থাকে, তার মানে থাইরয়েড পারঅক্সিডেজ ভালো কাজ করতে পারবে না, থাইরয়েড হরমোন সিনথেসিস হবে না, পেশেন্টের হাইপোথাইরয়েডিজম থাকবে। ওই জন্য হাইপোথাইরয়েড পেশেন্ট সেলে ওদেরকে অ্যান্টি TPO অ্যান্টিবডি টেস্ট করা হয়, হলো। আচ্ছা, এটা হচ্ছে MIT, মানে এই বেনজিন রিংয়ে একটাতে থার্ড পজিশনে আয়োডিন আছে, মনো আয়োডো টাইরোসিন। এই টাইরোসিনে একটা আয়োডিন, এটা দেখো দুটোর আয়োডিন 3 and 5 পজিশন, ঠিক আছে, ডাই আয়োডো টাইরোসিন। যেটা বললাম, দুটো DIT মিলে T4, DIT MIT মিলে T3, ঠিক আছে। T4 এর স্ট্রাকচার দেখো, 3 5 and 3 prime 5 prime, এইখানে চারটে আয়োডিন থাকবে, ঠিক আছে। T3 তে দেখো 3 5 and 3 prime, এই দূরের জায়গাটাকে প্রাইম বলা হয়, ঠিক আছে, 3 prime T3। আর হচ্ছে রিভার্স T3, ঠিক আছে। এইখানে
এই 5 পজিশনে থাকবে না, কিন্তু দূরের 5 মানে প্রাইম পজিশনে থাকবে। এটা হচ্ছে রিভার্স T3। আচ্ছা বলো তো T3 T4 রিভার্স T3 এই আর T3 টা বেশি অ্যাক্টিভ না রিভার্স T3 টা বেশি অ্যাক্টিভ? কি মনে হয় T4 বেশি অ্যাক্টিভ না T3 বেশি অ্যাক্টিভ না রিভার্স T3? হ্যাঁ T3 বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, মানে এইখানে আয়োডিন থাকার জন্য এর অ্যাক্টিভিটি কমে যাবে, মানে প্রাইম পজিশনে আয়োডিনটা কম থাকলে অ্যাক্টিভিটি বাড়ে, এটা এরকম মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা T4 কি নর্মালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, কিভাবে কাজ করে? পেরিফেরাল কনভার্সন হতে হবে, পেরিফেরাল টিস্যু থেকে T4 থেকে T3 কনভার্সন হবে। কোন এনজাইম দ্বারা? ডিআয়োডিনেজ, 5 প্রাইম ডিআয়োডিনেজ। তাহলে 5 প্রাইম কেন মনে পড়লো এবার? এই দেখো, এই 5 প্রাইম পজিশন থেকে আয়োডিনটাকে হটাতে হবে, ওই জন্য ওকে 5 প্রাইম ডিআয়োডিনেজ বলা হয়। ঠিক আছে, ওই 5 প্রাইম ডিআয়োডিনেজকে কে ব্লক করে বলো তো? কোন ড্রাগ? কোন ব্লকার? বিটা ব্লক, মেনলি প্রোপ্রানোল। ঠিক আছে, আর আর কেউ? স্টেরয়েড, স্টেরয়েড। ঠিক আছে, ওই জন্য কোনো পেশেন্টের যখন হাইপার থাইরয়েডিজম থাকে তাহলে মেনলি T4 বেশি থাকবে, T4 বেশি থাকলে সেটা পেরিফেরিতে T3 তে কনভার্সন হবে। তাহলে সেক্ষেত্রে ব্লক করার জন্য তুমি বিটা ব্লকার দেবে, প্রোপ্রানোল দেবে। ঠিক আছে, প্রোপ্রানোল দিলে কি হবে? একটা তো পেরিফেরাল কনভার্সন কম হলো, প্লাস যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, হার্ট রেট বেশি, সোয়েটিং হচ্ছে, এগুলোকে ওভারকাম করবে। হলো, আর স্টেরয়েডও এটা ইনহিবিট করতে পারে। ঠিক আছে, মেকানিজম অ্যাকশন কি? সো T4 হচ্ছে প্রো হরমোন, T3 ইজ অ্যাক্টিভ হরমোন। ঠিক আছে, পেরিফেরাল কনভার্সন, T4 এলো, T4 থেকে T3 কনভার্সন হলো, T3 ইন্টারসেলুলার যাবে, ইন্টারসেলুলার রিসেপ্টরে কমপ্লেক্সে কাজ করে, এমআরআই সিনথেসিস হবে, তার বাকি ফাংশনসগুলো হবে। এগুলো তো ফিজিওলজিতে পড়েছো না এগুলো?